সাহারা মরুভূমি মৃত্যুর আর এক নাম, যেখানে 1994 সালে একজন ব্যক্তি ম্যারাথন দৌড় চলাকালীন 134 জন লোকের মধ্যে থেকে হঠাৎই গায়েব হয়ে যায়। না তো ওই ব্যক্তির মৃতদেহ পাওয়া গিয়েছিল, আর না তো কোনো চিহ্ন। তারপর 9 দিন পরে ওই ব্যক্তিকেই একটা অচেনা জায়গায় দেখা যায়। এই কাহিনীটা হলো ইটালিয়ান পুলিশ অফিসার মরো প্রসপেরির, যাকে মৃত্যুও কবুল করেনি। আজকের এই ভিডিওতে আপনি এই রোমাঞ্চকর ঘটনা সম্পর্কে জানতে চলেছেন, তাই প্লিজ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। এই রোমাঞ্চকর ঘটনাটি ইটালির বাসিন্দা মরো প্রসপেরি নামক একজন পুলিশ অফিসারের, যার পেন্টাথলনের নেশা ছিল। এটা একটা এমন স্পোর্ট যেটা মানুষকে তলোয়ারবিদ্যা, সাঁতার, ঘোড়সাওয়ারি, পিস্টল শুটিং আর রানিংয়ের মতো স্কিলসের মাস্টার বানিয়ে থাকে। পেন্টাথলনের এই নেশা ওনার ইটালির ন্যাশনাল পুলিশের ডিউটি চলাকালীন হয়েছিল, আর এটাই সেই ট্রেনিং ছিল যেটা ওনার ভিতরে কখনো হার না মানার একটা মনোবল সৃষ্টি করেছিল। একদিন ওনার বন্ধু জিওভানি মানজো ওনাকে সাহারা ডিজার্টে চলা ম্যারাথনের কথা বলে। এটা দুনিয়ার সবথেকে মুশকিল রেসের মধ্যে একটি ছিল। এই রেসকে সবথেকে মুশকিল রেসের মধ্যে মানার পিছনে কারণ হলো এতে না শুধু 251 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করতে হবে, বরং এটা করার জন্য শুধুমাত্র 7 দিন সময় দেওয়া হয়। সবথেকে ভয়ানক ব্যাপারটা হলো পুরো রেসের সময় খাবার, কুকিং গিয়ার, জামা কাপড় আর দরকারি সমস্ত জিনিস রানারকে নিজের ব্যাগে করে নিয়ে দৌড়াতে হবে। রেস কর্তৃপক্ষ সমস্ত চেকপয়েন্টে শুধুমাত্র জল দিয়ে থাকে, আর কিছু কেসে রাতের বেলায় মাথা গোজার জন্য টেন্ট। মরো প্রসপেরি আর ওনার বন্ধু মানজো দুজনেই রেসে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয়, আর ট্রেনিংয়ের জন্য প্রতিদিন 40 কিলোমিটার দৌড়ানো এবং জল পান করার পরিমাণ কম করার প্র্যাকটিস শুরু করে দেয়। 10 এপ্রিল 1994 দিন, যখন প্রসপেরি 38 বছর ছিলেন, মরক্কোর একটা দূরের বসতি থেকে এই আল্ট্রা ম্যারাথনের সূচনা হয়। এই আল্ট্রা ম্যারাথন রেসে প্রসপেরি আর মানজো সহ টোটাল 134 জন কম্পিটিটর্স ছিল। প্রথম 3 দিন আশানুরূপ চলেছিল। দুজনে মিলে 96 কিলোমিটারের দূরত্ব সফলভাবে অতিক্রম করে ফেলে। রাস্তা ভীষণই মুশকিল ছিল, কোথাও নোনা হ্রদের শক্ত সারফেস, কোথাও পাথুরে রাস্তা, তো কোথাও উঁচু উঁচু বালির টিলা। ওরা প্রতিদিন সকালে ঠান্ডায় দৌড়ানো শুরু করত। রাস্তা এতটাই মুশকিল ছিল যে প্রতিটা পার্টিসিপেন্ট একে অপরের থেকে আলাদা হয়ে যেত, আর পুরোপুরি একলাই দৌড়াতো। রুল এটা ছিল যে রাস্তা নিজেকেই খুঁজতে হবে, আর পরবর্তী চেক পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে হবে। প্রত্যেকের কাছে সার্ভাইভাল কিট ছিল, যাতে কম্পাস আর হারিয়ে গেলে সিগন্যাল দেওয়ার জন্য ফ্লেয়ার গানও মজুদ ছিল। এই রেসে টোটাল 6টি স্টেজ ছিল। 14 এপ্রিল 1994 দিন প্রসপেরি আর ওনার বন্ধু 4th স্টেজে দাখিল হয়ে যান। এটা এই আল্ট্রা ম্যারাথনের সবথেকে লম্বা আর কঠিন স্টেজ ছিল, কারণ এতে 85 কিলোমিটারের দূরত্ব শুধুমাত্র 2 দিনে অতিক্রম করতে হতো। দুপুরের সময় ছিল, রোদ্দুর আগুনের মতো উত্তাপ দিচ্ছিল, আর টেম্পারেচার 46 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে গিয়েছিল। প্রসপেরি নিজের গতিবেগ বাড়ায় আর নিজের বন্ধু মানজোকে পিছনে ফেলে রেখে একাই এগিয়ে যায়। ওই পয়েন্টে প্রসপেরি নিজের সামনে একটা ডাস্ট ডেভিল সৃষ্টি হতে দেখে, আর কয়েক মুহূর্তের মধ্যেই ওনার সামনে জোরদার হাওয়া শুরু হয়ে যায়। 32 কিলোমিটার দৌড়ানোর পরে যখন হাওয়ার জোর বেড়ে গিয়েছিল, তখন প্রসপেরি কিছুটা রাস্তা বদলায়, যাতে হাওয়ার সোজাসুজি ধাক্কার থেকে বাঁচা যায়। কিন্তু এই হাওয়া এবারে একটা ভয়ানক স্যান্ডস্টর্মের আকার ধারণ করে। এই কন্ডিশন চলাকালীন প্রসপেরি ভাবেন যে যদি উনি থেমে যান, তাহলে উনি বালির ঝড়ের হাত থেকে বেঁচে ফিরতে পারবেন না। উনি ঝড়ের মধ্যেই দৌড়াতে থাকেন। ওনার মনে হয়েছিল যে উনি ট্রেল মার্কিংস দেখছেন, কিন্তু আসলে ওটা ওনার মনের ভুল ছিল। কিছুক্ষণ পরেই সমস্ত চিহ্ন মুছে যায়, আর উনি রেসের পার্টিসিপেন্টদের থেকে অনেক মাইল দূরে চলে যান। সন্ধে হতে থাকে, অন্ধকার হয়ে আসে, কিন্তু কোনো চেক পয়েন্ট নজরে আসছিল না। তখন প্রসপেরি বুঝতে পারেন যে উনি হারিয়ে গেছেন। ঝড়ের জন্য ওনার স্কিন লাল হয়ে গিয়েছিল, নাক থেকে রক্ত বার হতে থাকে, আর অনেক বালি নিঃশ্বাসের সাথে ভিতরে যাওয়ার জন্য ওনার গলা শুকিয়ে গিয়েছিল।
নিরাশ হয়ে উনি সেই রাতটা একটা ঝোপের কাছে কাটিয়েছিলেন। নিজের মুখ টাওয়েল দিয়ে ঢেকেছিলেন আর এই আশায় ঘুমিয়ে পড়েন যে হয়তো কালকের সূর্য কোনো নতুন রাস্তা দেখাবে। পঞ্চম দিনের সকালের আবহাওয়া অনেকটাই ভালো ছিল। প্রসপেরি 4 ঘন্টা ধরে দৌড়াতে থাকেন। যখন উনি একটা ভীষণ বড় বালির টিলার উপরে ওঠেন আর চারিদিকে দৃশ্য দেখতে পান, তখন ওনার চোখ কপালে উঠে যায়। না কোনো রাস্তা, না কোনো চিহ্ন, যেখানেই নজর যাচ্ছিল শুধু বালির টিলাই দেখা যাচ্ছিল। এখন প্রসপেরির পানীয় জল শেষের দিকে ছিল। হাইড্রেশন ঠিক রাখার জন্য ওনার কাছে শুধুমাত্র একটাই রাস্তা ছিল। বাধ্য হয়ে উনি নিজের ওয়েস্ট লিকুইড রিসাইকেল করে পান করা শুরু করেন। পঞ্চম দিনের সূর্য অস্ত যাচ্ছিল। তখন হঠাৎই ওনার কানে একটা শব্দ আসে, হেলিকপ্টারের আওয়াজ। ওনার মনে হয়েছিল যে ভগবান ওনার প্রার্থনা শুনেছেন। প্রসপেরি কোনো সময় নষ্ট না করে নিজের ফ্লেয়ার গান বার করেন আর পাইলটের দৃষ্টি আকর্ষণ করার জন্য সিগন্যাল ফায়ার করেন। কিন্তু তখন সূর্যাস্তের আগে সূর্যের আলো এতটাই জোরদার ছিল যে ফ্লেয়ার গানের আলো সূর্যের আলোর কাছে ফিকে হয়ে যায়। পাইলট ওনাকে দেখতে পাননি আর হেলিকপ্টারটা ওখান থেকে চলে যায়। প্রসপেরি আবার একবার মৃত্যুর ওই নিস্তব্ধ সমুদ্রে একাই রয়ে যান। উনি বুঝতে পারছিলেন যে এখন আর ওনাকে কেউই খুঁজতে আসবে না, আর এটাও বুঝতে পারেন যে এখন এই যুদ্ধটা ওনাকে নিজেকেই লড়তে হবে। ষষ্ঠ দিন কয়েক ঘন্টা জ্বলন্ত রোদে চলার পর উনি দূরে একটা পুরানো এবং ভগ্ন ইমারত দেখতে পান। এটা একটা ভীষণই পুরানো ইমারত ছিল, যেটা কয়েক শতাব্দী ধরে খালি অবস্থায় পড়েছিল। প্রসপেরির ধরে প্রাণ আসে কারণ উনি ভাবেন যে এখানে কোনো লোকাল লোক পাওয়া যাবে অথবা কোনো জলের কুয়ো থাকবে। কিন্তু যখন উনি ওই ইমারতের ভিতরে ঢোকেন, তখন ওখানে কোনো জীবিত মানুষ ছিল না, বরং একটা পুরানো কবর ছিল, যেখানে নিস্তব্ধতা ওনাকে ঘিরে ফেলে। প্রসপেরি হার মানেননি। উনি নিজের ব্যাগ থেকে ইটালির ছোট পতাকা বার করেন আর ইমারতের ছাদে লাগিয়ে দেন, এই আশায় যে হয়তো কোনো উড়ন্ত যান ওটাকে দেখতে পাবে। কিন্তু আসল সমস্যাটা ছিল খিদে এবং তেষ্টার। ওনার শরীর শুকিয়ে কাঁটা হয়ে গিয়েছিল। তখনই ওনার নজর ছাদেতে থাকা বাদুড়গুলোর দিকে যায়। জীবিত থাকার তীব্র ইচ্ছা মানুষকে দিয়ে কি না করায় না। প্রসপেরি ওই বাদুড়গুলোকে ধরে নিজের পকেট নাইফ দিয়ে ওদের গলা কেটে ওদের গরম রক্ত পান করতে থাকেন। পরবর্তী কয়েকদিন উনি বাদুড়, রাস্তায় পাওয়া কিছু টিকটিকি এবং পোকামাকড় খেয়ে জীবিত ছিলেন। তারপর কয়েকদিনের মধ্যে উনি দূরে একটা হেলিকপ্টার দেখতে পান। পাইলটের দৃষ্টি আকর্ষণ করার জন্য ওনার কাছে আগুন জ্বালানোর জন্য কিছু ছিল না। বাধ্য হয়ে উনি নিজের ব্যাগেই আগুন লাগিয়ে দেন। কিন্তু ভাগ্যের হয়তো অন্য কিছুই ইচ্ছা ছিল। যে ধোঁয়া উঠেছিল সেটা সাহারার জোরালো হাওয়ার জন্য চারিদিকে ছড়িয়ে যায়, আর এইবারও পাইলট ওনাকে দেখতে পায়নি। সাহারাতে আজ ওনার সপ্তম দিন ছিল। ডুবতে থাকা সূর্য আর নিস্তব্ধতা ওনার বেঁচে থাকার ইচ্ছাটাকে একটু একটু করে শেষ করতে থাকে। উনি বুঝতে পারছিলেন যে উনি এখান থেকে বেঁচে ফিরতে পারবেন না। এটাই সেই পয়েন্ট ছিল যখন ওনার মাথায় একটা ভয়ানক আইডিয়া আসে। উনি নিজের মৃত্যুর জন্য বেশি ওয়েট করতে চাইছিলেন না। উনি একটা কয়লার সাহায্যে নিজের ফ্যামিলির নামে ফেয়ারওয়েল মেসেজ লিখেছিলেন। তার মৃত্যুকে আলিঙ্গন করার জন্য নিজের কবজির শিরা কেটে দেন। উনি ওই পুরানো ইমারতের ভিতরে শুয়ে পড়েন আর নিজের চোখ বন্ধ করে নেন, এই অপেক্ষায় যে কালকের সূর্য ওনাকে জীবিত দেখতে পাবে না। কিন্তু মৃত্যুও ওনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। হ্যাঁ, এক্সট্রিম ডিহাইড্রেশনের জন্য ওনার রক্ত এতটাই গাঢ় হয়ে গিয়েছিল যে ওটা বেরোনোর পরিবর্তে ক্ষত জায়গাতেই জমে যায়। প্রসপেরি চোখ খুলে এই ঘটনা দেখে হতবাক হয়ে যান। এই ঘটনার পর উনি বুঝতে পারেন যে মৃত্যু ওনাকে কবুল করেনি, অর্থাৎ ওনার আসল গন্তব্য অন্য কোথাও রয়েছে। উনি নিজের ক্ষত জায়গা ব্যান্ডেজ বাঁধেন আর একটা নতুন মনের জোর নিয়ে ওই ইমারত থেকে বেরিয়ে যান। ওখানে মৃত্যুকে খুব কাছ থেকে দেখার পর প্রসপেরির মধ্যে একটা নতুন শক্তির জন্ম হয়েছিল। উনি কম্পাস বার করেন আর দূরে পাহাড়ের দিকে যেতে থাকেন। উনি শুধুমাত্র সকালে এবং সন্ধেবেলায় সফর করতেন, আর দুপুরের জ্বলন্ত রোদের সময় কোনো ঝোপঝাড়ের নিচে আরাম করতেন। আর রাতের বেলায় উনি নিজেকে বালির মধ্যে ঢুকিয়ে দিতেন যাতে শরীরের উষ্ণতা বজায় থাকে। রাস্তাতে উনি যে সমস্ত গাছ দেখতে পেতেন তার শিকড়কে নিংড়ে তার তেতো রস পান করে জীবন ধারণ করতে থাকেন। খাবারের জন্য উনি সাপের কাঁচা মাংস খেয়েছিলেন এবং কিছু পোকামাকড়ও। ওনার শরীর এখন একটা জীবন্ত কঙ্কালে পরিণত হয়েছিল আর ওজন প্রায় 15 কেজি কমে গিয়েছিল। অষ্টম দিনে উনি দূরে সবুজ গাছপালা দেখতে পান
এটা একটা ছোট্ট ওয়েসিস অঞ্চল ছিল, অর্থাৎ একটা মরুদ্যান ছিল যেখানে অনেক পরিমাণ নোংরা জল ছিল। উনি ওই নোংরা জলটাকে পান করতে তো চাইছিলেন, কিন্তু ওনার গলা এতটাই শুকিয়ে গিয়েছিল যে প্রতিটা ঘোট কাঁটার মতো নিচে নামছিল। যেভাবেই হোক উনি ওই জল পান করেন। ওই দিন সারাদিন ধরে উনি নিজের তেষ্টা মেটান। নবম দিন যখন উনি চলতে চলতে একেবারে ক্লান্ত হয়ে পড়েছিলেন, তখন উনি বালির উপরে ছাগলের মল দেখতে পান। উনি ওই মল দেখে চলতে চলতে ছাগলগুলোর কাছে চলে আসেন আর দেখেন যে ওখানে একটা ছোট্ট মেয়ে ছাগলগুলোকে চড়াচ্ছে। 6 দিনের পর উনি কোনো অন্য মানুষকে দেখতে পেয়েছিলেন। প্রসপেরি তক্ষুনি ওই মেয়েটির দিকে দৌড়ান, কিন্তু ওনাকে দেখতে এতটাই ভয়ঙ্কর লাগছিল যে মেয়েটি ওনাকে দেখেই পালিয়ে যায়। সৌভাগ্যবশত মেয়েটি নিজের দিদাকে নিয়ে আসে। ওখানকার লোকেরা প্রসপেরির এই অবস্থা দেখে নিজেদের সাথে নিয়ে যান আর ওনাকে খাবার ও জল দেন। ওনার অবস্থা এতটাই খারাপ ছিল যে উনি যেটাই খাচ্ছিলেন সেটাই বমি হয়ে যাচ্ছিল। প্রসপেরিকে ওখানকার লোকেরা উটের পিঠে বসিয়ে কাছের মিলিটারি ক্যাম্পে পাঠায়, যেখানে ওনাকে স্পাই ভেবে অ্যারেস্ট করা হয়। যখন ওনার চেকিং কমপ্লিট হয় তখন জানা যায় যে মরো প্রসপেরি ভুল করে মরক্কো থেকে আলজেরিয়াতে চলে এসেছেন। উনি নিজের রেস ট্র্যাক্স থেকে প্রায় 291 কিলোমিটার দূরে চলে এসেছিলেন। ওনার স্ত্রী আর বাড়ির মানুষেরা ওনাকে মৃত ভেবে ওনার আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু যখন 9 দিন পর ওনার প্রথম ফোন কল বাড়িতে আসে, তখন পুরো ইটালিতে উৎসব লেগে যায়। প্রসপেরিকে হসপিটালে কয়েকদিন রাখা হয়। ডক্টরসের বক্তব্য ছিল যে প্রসপেরির অর্গানস এতটা ড্যামেজ হয়ে গিয়েছিল যে মৃত্যু বেশি দূরে ছিল না, কিন্তু ওনার সাহস ওনাকে মরতে দেয়নি। আশ্চর্যের ব্যাপারটা হলো যে এতটা ভয়ানক ঘটনার পরেও প্রসপেরির সাহারার প্রতি ভালোবাসা একটুও কমেনি। উনি পরে 6 বার এই রেসে অংশগ্রহণ করেন এবং একবার তো 13th পজিশনও হাসিল করেছিলেন। আজ মরো প্রসপেরি 70 বছরের হয়ে গেছেন, কিন্তু ওনার উন্মাদনা আজও একই আছে। ওনার বক্তব্য, যে সাহারা ওনার জীবন নিতে চেয়েছিল সেই সাহারাই ওনাকে জীবনের আসল অর্থ শিখিয়েছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার ভিডিওটি কেমন লেগেছে, এবং এই রকমই ইন্টারেস্টিং ভিডিও বারবার দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।